ক্ষমতায় আসার পরই থরহরি কম্প অবস্থা হয়ে গেল তাদের। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা উঠে যাচ্ছে যে ক্ষমতাতে না থেকেও মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে খেলটা দেখাচ্ছেন, এরপর আর কি কেউ টিকতে পারবেন তাদের সামনে? নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমি আপনাদের প্রিয় বন্ধু শুদ্ধশীল ঘোষ। বন্ধুরা, গত কয়েকদিন ধরেই প্রশ্নটা নিয়ে ঘোরাফেরা করছিল, সেটা হচ্ছে মহামান্য অভিষেক ব্যানার্জি সাংসদ তার বিদেশ যাত্রা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের একটি রায়। দেখুন, মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের বিচার ব্যবস্থার শীর্ষস্থানে আছে, তাদের প্রতি পূর্ণ আস্থা এবং সম্মান জানিয়ে বেশ কয়েকটি প্রশ্ন এবং যেটা মানুষ জিজ্ঞাসা করছে সেটা একটু রাখতে চাইছি। প্রথম কথা হচ্ছে যে এই অভিষেক ব্যানার্জির এই যে চোখ দেখানো নিয়ে যে একটা মস্ত বড় ফেরেববাজি আছে, একটা ধোঁকাদারি আছে, এই প্রশ্নটা তো এই আইন ব্যবস্থার অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ মহামান্য কলকাতা হাইকোর্টই তুলে দিয়েছিল। কেননা অভিষেক ব্যানার্জি যে তার চোখ দেখানোর রিপোর্ট জমা দিচ্ছে, সেখানে যে ডাক্তারের পরিচয় পাওয়া যাচ্ছে তার কোনো রেজিস্ট্রেশন নাম্বারই নেই। তাহলে একজন রেজিস্ট্রেশন নাম্বারহীন ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। প্লাস অভিষেক ব্যানার্জি বারবার যেটা প্রশ্ন তুলছে যে তার বিদেশ ছাড়া নাকি এই ট্রিটমেন্ট কোথাও হবে না। তার পিসিমণি এত কাণ্ড করে স্বাস্থ্যসাথী কার্ড করলো, জেলায় জেলায় মাল্টি স্পেশালিটি হসপিটাল করলো, অথচ ভাইপোর চোখ দেখাতে হলে তাকে পাড়ার মোড়ে চা খেতে যাওয়ার মতো করে আমেরিকায় ছুটে যেতে হয়। সেটা নিয়ে প্রশ্ন নয়, প্রশ্নটা উঠেছিল মহামান্য কলকাতা হাইকোর্টের মনে যে ভাই তুমি গিয়ে এসএসকেএমে গিয়ে চোখটা দেখিয়ে এসে তুমি আমাদের রিপোর্টটা জমা দাও, সেখানে গিয়ে প্রমাণিত হোক যে তোমার চোখের চিকিৎসা ভারতবর্ষে করা সম্ভব নয়, তাহলে তোমার বিদেশ যাওয়ার কথা আমরা ভেবে দেখব। তখন অভিষেক ব্যানার্জি ভয় পেয়ে সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিল। মহামান্য সুপ্রিম কোর্ট বললো, আরে ভাই, আগে তুমি কলকাতা হাইকোর্টে যাও, নাহলে আমরা কি করে ব্যাপারটা দেখব। কলকাতা হাইকোর্টে যাওয়ার পর যখন অভিষেক আবারও একই পিসির বাড়ির আবদার করলো, কি বললো কলকাতা মহামান্য হাইকোর্ট? বললো যে ভাই তুমি যাও না, এসএসকেএমে যাও। ভয়ে যেতে পারলো না, আর তারপর মামলাটাই খারিজ হয়ে গেল, মামলাটা উইথড্র হয়ে গেল। আর তারপর অভিষেক ব্যানার্জি ছুটে গেল মহামান্য সুপ্রিম কোর্টে, আর সুপ্রিম কোর্ট সমস্ত কাজ ছেড়ে দিয়ে সবার আগে অভিষেক ব্যানার্জির হিয়ারিং করলো। এবার মহামান্য সুপ্রিম কোর্টের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো সাধারণ মানুষ যদি এইভাবে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে ছুটে যায়, সব কাজ ছেড়ে দিয়ে সেই মামলাটা এরকম তড়িৎ গতিতে হিয়ারিং হয়, তো এটা কি অভিষেক ব্যানার্জি বলে স্পেশাল হলো, নাকি আমাদের জানার কোনো ভুল আছে? যদি মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে কেউ এটা ক্ল্যারিফাই করে দেন, খুব ভালো লাগে। যখনই অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস প্রবলেমে পড়ছে, সুপ্রিম কোর্টে সেই মামলা তড়িৎ গতিতে হিয়ারিং হচ্ছে। অথচ যেখানে সাধারণ মানুষের, লক্ষ লক্ষ মানুষের স্বার্থ জড়িত রয়েছে, সেরকম মামলা দিনের পর দিন পেন্ডিং হয়ে যাচ্ছে, তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে। ডিএ মামলা তার সব থেকে বড় উদাহরণ ছিল। তাহলে যেখানে মমতা ব্যানার্জি অস্বস্তিতে পড়তে পারে, সেই মামলার হিয়ারিং পিছিয়ে যায়। আর যেখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস ঝামেলায় পড়তে পারে, তাদের অসুবিধা হতে পারে, সমস্ত কাজ ছেড়ে দিয়ে সেই মামলার হিয়ারিং আগে হয়। এটা কি সত্যি আইন ব্যবস্থার এমন কোনো সিস্টেম রয়েছে যেটা সাধারণ মানুষের কাছে অজানা রয়েছে? যদি এর ক্ল্যারিফিকেশন হয়, খুব ভালো লাগে। এবার প্রশ্নটা অভিষেক ব্যানার্জিকে নিয়ে কেন উঠছিল, তার কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জির ওই যার একটা ফেরেববাজ পিএ আছে, সুমিত রায় নাকি নাম, সে নাকি পাকিস্তান পালাবার চেষ্টা করছিল, মিডিয়া রিপোর্টই সামনে এসেছে। অভিষেক ব্যানার্জির কয়লা পাচারের অন্যতম মূল স্তম্ভ, ডান হাত বিনয় মিশ্র, ভানু আতুনা কোথায় গিয়ে লুকিয়ে আছে, দেশ ছেড়ে সেই যে পালিয়ে গেছে, আর ফেরত আসেনি। এই অভিষেক ব্যানার্জিও যে ফেরত আসবে তার কি গ্যারেন্টি রয়েছে? অথচ সেই পথটাই প্রশস্ত করে দেওয়া হলো, যে পথটা নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের মনে প্রশ্ন জেগেছিল। সুপ্রিম কোর্ট বলল, না না, এরকম কোথাও কোনো রকম কোনো জায়গা নেই ভাবনা চিন্তার, চিকিৎসা সে করাতে যেতেই পারে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে খুব স্বাভাবিক, আবারও বলছি, পূর্ণ আইন ব্যবস্থার প্রতি পূর্ণ সম্মান রেখে আস্থা রেখে প্রশ্নটা করছে, যে এক বিচার ব্যবস্থার একটা মাধ্যম, অন্যতম স্তম্ভ বলছে এটা হবে না, আর একজন বলছে হয়ে যাবে। এটা কি করে এই ম্যাজিকটা হওয়া সম্ভব? একই অসুখের দুরকম তো ট্রিটমেন্ট হতে পারে না, একই অসুখের একই ট্রিটমেন্ট হবে। হ্যাঁ, কেউ মাত্রাটা একটু বেশি করবেন, কেউ মাত্রাটা একটু কম করবেন। এবার তার থেকেও বড় প্রশ্ন, যেটা আজকে দিলীপবাবু প্রশ্নটা তুলেছেন, খবর পাওয়া যাচ্ছে ভাইপো অভিষেক ব্যানার্জি এই 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 ছাড়টা পাওয়ার পরই তিনি 20খানা নাকি সুটকেস প্যাক করেছেন। 20খানা সুটকেস প্যাক করে তিনি ব্যক্তিগত বিমানে দিল্লি গেছেন, সেখান থেকে দুবাই হয়ে আমেরিকা যাচ্ছেন। আচ্ছা, প্রথম প্রশ্ন এখানে থেকে যাচ্ছে যে ঠিক আছে, তিনি তো 7 দিনের সময় চেয়েছিলেন, তার চিকিৎসার জন্য নাকি 7টা দিনই যথেষ্ট ছিল, তাকে 3 মাসের সময় কেন দেওয়া হলো? 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে কারু 7 দিন হোক 3 মাস হোক, চোখের চিকিৎসা করতে যদি যেতে হয়, তার পরিবার পরিজন সমস্ত কিছু নাকি এখানে থেকে যাচ্ছে, 20খানা সুটকেস নিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি এতটাই সোজা? কি আছে সেই সুটকেসে?
এরকম একটা পরিস্থিতি যেখানে অভিষেক ব্যানার্জি ফেরেববাজ না চিটিংবাজ সেটা নিয়ে তদন্ত চলছে, বিভিন্ন তদন্তকারী সংস্থা বারবার ডাকছে এবং তারা অভিযোগ করছে যে অভিষেক ব্যানার্জি বাইরে গেলে সেই তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। সেইখানে তাকে জামাই আদর করে ছেড়ে দেওয়া হচ্ছে এবং সে কুড়িখানা লাগেজ নিয়ে ব্যক্তিগত বিমানে যাচ্ছে, গিয়ে সেখান থেকে স্পেশাল ফ্লাইটে করে চলে যাচ্ছে দুবাই হয়ে আমেরিকা। তাহলে এই যাওয়াই কি শেষ যাওয়া? পাখি উড়ে গেল আর আসবে না? এলেও যখন আসবে এই যা কিছু তথ্য প্রমাণ ছিল, দুর্নীতির প্রমাণ পাওয়া যেত, সেগুলো নিয়ে কি উড়ে চলে গেল? এই যে 20টা সুটকেসে আছে, কেউ কি চেক করেছে? প্রশ্ন অনেক কিছু থেকে যাচ্ছে। এবার তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, যেখানে বলছি যে সমস্ত কিছু যেন 180 ডিগ্রি হয়ে গেছে। দেখুন, কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট, তারা কিন্তু খুব কড়া স্টান্স নিয়েছিল অভিষেক ব্যানার্জির ব্যাপারে। কেননা এই যে ফেরেববাজির ব্যাপারটা, এই যে চিটিংবাজির ব্যাপারটা এবং সেটা চোখ দেখানোর নাম করে ভারত ছেড়ে পালিয়ে যাবার ব্যবস্থা, এটা যে তদন্তকারী সংস্থাগুলো আছে তারা বারবার আকারে ইঙ্গিতে বলে কলকাতা হাইকোর্টের কাছে কিন্তু সেই জায়গাটা এস্টাবলিশ করে দিয়েছিল। ফলে তারা কড়া স্টান্স নিয়েছিল, তাদের পক্ষে যেটুকুনি করার ছিল তারা করে দিয়েছে। কিন্তু আলটিমেটলি মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কি দেখলেন? তারা দেখলেন যে তারা যে রায়টা দিচ্ছেন বা তারা যে প্রচেষ্টাটা করছেন সেটা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গেলে কার্যত এর উপরে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে, যেটা সোশ্যাল লাইফে কার্যত তাদের ব্যক্তিগত অপমান। যে আমরা তাহলে বোধহয় বিচারটা জানি না। মানুষের মধ্যে তো প্রশ্ন জাগছে যে মহামান্য কলকাতা হাইকোর্ট বলছে যে স্টপ করো, আর মহামান্য সুপ্রিম কোর্ট বলছে না তুমি যাও, তাহলে কেউ ঠিক কেউ ভুল? দুজনে একসঙ্গে তো ঠিক হতে পারে না। দুজনে এক করলে দুরকম বিচারের রায় কী করে হতে পারে? তাহলে যখনই এই জায়গাটা দেখছে, তাহলে কি এবার ওই মহামান্য সুপ্রিম কোর্টে গেলে এই সমস্ত কিছু রাস্তা খুলে যাবে? এই জায়গাটা বুঝতে পেরেই আর কোনো রিস্কের পথেই মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যেতে চাইছেন না। এই প্রশ্নটা উঠছে, তার কারণ হচ্ছে যে অভিষেক ব্যানার্জির নামে যে মামলাগুলো হয়েছিল সেখানে তার যে রক্ষা কবচের বাকি জায়গাগুলো ছিল সেগুলো দুধদারিয়ে আজকে সবগুলো দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ ঠিক আছে যাও সব অভিষেক ব্যানার্জি, ওকে অ্যারেস্ট ফ্যারেস্ট করার কোনো দরকার নেই। এবার আমরা এই অতীতে অভিষেক ব্যানার্জি সম্বন্ধে কী দেখেছি? অভিষেক ব্যানার্জিকে যখনই ডাকা হয় তদন্তের নামে, সাথে সাথে তার চোখ খারাপ হয়ে যায়, সাথে সাথে তার রাজনৈতিক কর্মসূচি হয়ে পড়ে, সাথে সাথে সে দিল্লিতে উড়ে চলে যায়, তার সেখানে কোনো সংসদীয় কাজ থাকে, কিছুতেই তদন্তের সহযোগিতা করে না। তারপর এই কোর্ট সেই কোর্ট, এই বেঞ্চ সেই বেঞ্চ, লাফালাফি করে যখন ফাইনালি থাপ্পড়টা খায় আইনের যে যাও গিয়ে ফেস করো ইন্টারোগেশন, তখন অভিষেক ব্যানার্জি সুসুর করে যেতে বাধ্য হয়। তার মানে তদন্তে সহযোগিতা করা অভিষেক ব্যানার্জির ধাতে নেই। তাহলে এখন অভিষেক ব্যানার্জিকে যদি বলে দেওয়া হয় তোমাকে গ্রেপ্তারি করা হবে না, তোমাকে রক্ষা কবচটা দেওয়া হলো, তারপর অভিষেক ব্যানার্জি আর কোনো রকম কোনো সহযোগিতা এই মামলাগুলোই করবে? তার অতীত রেকর্ড দেখে তো এই প্রশ্নটা উঠছে। তাহলে এইটা কি অভিষেক ব্যানার্জির হাতপালাকে শক্ত করে দিল না পুরো প্রসেসটা? যে এর ঠেঁটাগেড়ি বদমাইশি যা খুশি করতে পারে, আলটিমেটলি অভিষেক ব্যানার্জিকে ছোঁয়ার ক্ষমতা কারোর নেই, এই প্রশ্ন কি উঠে যাচ্ছে না? এবং একটা মজার ব্যাপার দেখুন, যে মুহূর্তে অভিষেক ব্যানার্জি মহামান্য সুপ্রিম কোর্ট থেকে ওই ভার্ডিক্টটা নিয়ে এলো এবং তারপর মহামান্য কলকাতা হাইকোর্টে বলে দিল আর কোনো রকম কিছু নেই, সাথে সাথেই অভিষেক ব্যানার্জি সাপের 5 পা দেখতে শুরু করেছে। যখন ক্ষমতার শীর্ষে ছিল, আইন কানুন কোনো কিছুই তো মানতো না, ওর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে কিভাবে টাইট দেওয়া যায় সেটা আপনারা সকলেই জানেন। আমাদের বাড়ি ঘরদোর ভেঙে ওই উর্দিপড়া লোকগুলোকে পাঠিয়ে ডাকাতি করে যা খুশি তাই করেছে অসভ্যের মতো। এবং এখন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সেটা একটু স্তব্ধ ছিল, কিন্তু এখনও একটা জিনিস তার হাতে থেকে গেছে, সেটা হচ্ছে ওই আইনি নোটিশ। যাকে তাকে যা খুশি, মানে অভিষেক ব্যানার্জি সম্বন্ধে কারোর টু শব্দ করার কোনো অধিকার নেই। অভিষেক ব্যানার্জির বাপের জমিদারি এই বাংলাটা, সেটা অভিষেক ব্যানার্জি মনে করতো, এখনও সেই জায়গাটা মনে করছে এই কোর্টের রায়গুলো আসার পরে। মহামান্য মন্ত্রী অগ্নিমিত্রা পাল তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন যে ক্ষমা চান, 7 দিনের মধ্যে আপনার কথা উইথড্র করুন, নাহলে আপনাকে দেখে নেব। এই যে হুমকির ভাষা ছিল অভিষেক ব্যানার্জির, সেটা আবারও পূর্ণ উদ্যমে চলে এসেছে। এবং 2 দিন পরে তো এরপর আবার যেরকম করে উর্দিপড়া গুন্ডামস্তান পাঠাতো সেই জায়গাটাই চলে এসছে অভিষেক ব্যানার্জি। তাহলে অভিষেক ব্যানার্জির এই বেয়াদবি জায়গাটা করে দেওয়া হচ্ছে কার স্বার্থে? কে করে দিচ্ছে? কোথা থেকে পারছে অভিষেক ব্যানার্জি এতখানি শক্তি? প্রশ্নগুলো কিন্তু উঠছে। এবং তার থেকেও বড় কথা, অগ্নিমিত্রা পাল অনেক ছোটোখাটো, হ্যাঁ আমি অগ্নিদিকে পুরো সম্মান রেখে বলছি, খুব ছোটোখাটো ব্যক্তি। অভিষেক ব্যানার্জি এবার সরাসরি অ্যাটাকটা করছে নরেন্দ্র মোদী, অমিত শাহকে। এই যে বীজপুরে গিয়েছিল পিসি মমতা ব্যানার্জি, কাদা ছোঁড়াছুড়ি কাণ্ড কারখানা হয়েছে, সেটা নিয়ে অভিষেক ব্যানার্জির বক্তব্য হচ্ছে যে এটাও শুভেন্দু অধিকারী করেনি, এটা নরেন্দ্র মোদী আর অমিত শাহ তারা ইনস্ট্রাকশন দিয়েছে আর শুভেন্দু অধিকারী এক্সিকিউট করেছে। ভাবুন কত ভারী ক্ষমতার অহংকার, দম্ভ, বদমাইশি থাকলে একটা লোক এরকম মন্তব্য করতে পারে। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, কারোর কোনো কাজ নেই, কি করে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জিকে টাইট করা যায় সেই সব বসে বসে তারা নাকি পরিকল্পনা
পরিকল্পনা করছে। এইসব ফেরবাজি মার্কা কথাবার্তা বলে যাচ্ছে। আর বলবে নাই কেন, অভিষেক ব্যানার্জি যাই করুক তার 7 খুন মাপ, এবং অভিষেক ব্যানার্জি সম্বন্ধে কেউ কিছু বললে তাকে তখন আইনি ব্যবস্থা নেওয়া হবে। মনে আছে এই অভিষেক ব্যানার্জি কি বলতো? এই যে জাজেরা বসে আছে সবকটা বিজেপির দালাল, বিজেপির পার্টি অফিস থেকে এদের হয়ে জাজমেন্ট লিখে দেওয়া হয় আর সেগুলো এসে গড়গড় করে পড়ে। অভিষেক ব্যানার্জির ভাষা ছিল এইটা। অভিষেক ব্যানার্জি বলেছিল দেশের সমস্ত আইন কানুন ব্যবস্থা তুলে নাও, অভিষেক ব্যানার্জি যাকে মনে হবে তার মাথার এইখানে গুলি করে এনকাউন্টার করে দিতে হবে। সেই সব কথা নিয়ে যখন কোর্টের কাছে যাওয়া হয়েছে যে দেখো অভিষেক ব্যানার্জি কি মনে করেছে, নিজেকে তো কোর্ট ব্যবস্থার আইন ব্যবস্থার ঊর্ধ্বে মনে করছে, কোর্ট তখন বলছে না না অভিষেক ব্যানার্জি ও ঠিক আছে, ও এমন কোনো ব্যাপার না। তাহলে অভিষেক ব্যানার্জি এই ধরনের কথা বললে তখন কোনো আদালত অবমাননা হয় না। আর অভিষেক ব্যানার্জিকে এত কিছুর পরেও ছেড়ে দেওয়া হলে, সেটা নিয়ে প্রশ্ন হলে তখন কিন্তু আদালত অবমাননা হয়ে যায়। আর এইসবের মাঝখানে এগুলো যখন হচ্ছে তখন তখন আরও মারাত্মক জায়গা আসছে। আলটিমেটলি কি এই রাজ্য সরকারকে কোনো পজিটিভ কাজ করতে দেওয়া হবে না? কেন এই প্রশ্নটা উঠছে? কেননা দেখুন এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে এর সঙ্গে হয়তো ডিরেক্টলি লিঙ্ক নেই, কিন্তু একটা খবর আজকে সামনে এসছে যেটা চমকে দেওয়ার মতো। এই সরকার আসার পর সিদ্ধান্ত নিয়েছিল যে শব্দ দূষণ না করিতে দিব না, এবং সেই জন্য সেটা মন্দির হোক, সেটা মসজিদ হোক, যেখানে লাউডস্পিকার লাগানো আছে এবং শব্দবিধি মানা হচ্ছে না, সেখান থেকে লাউডস্পিকার খুলে নেওয়া হবে। সরকারের এই স্টেপটার মধ্যে ভুল কি ছিল? কিন্তু যেহেতু মসজিদ থেকে খুলে নেওয়া হচ্ছে, তাহলে মসজিদপন্থী যারা আছেন তাদের খুব গায়ে লাগছে। তাদের কথা হচ্ছে গাজোয়ারি, যে শব্দ দূষণ ফুষণ ওসব জানি না, যেহেতু মসজিদ থেকে চলবে, এতদিন চলে এসছে, এখনও চলবে। আর সেই নিয়ে তারা নাকি মিছিল বিক্ষোভ ইত্যাদি প্রভৃতি করতে চায়। এটা কি কোথাও এই শব্দ দূষণের ব্যাপারটাকে মাথায় রেখে অ্যালাউ করা উচিত? কিন্তু সেই নিয়ে যখন মামলা হচ্ছে তাদেরকে কিন্তু অ্যালাউ করা হচ্ছে, হ্যাঁ তারা প্রতিবাদ করতে পারে। তো প্রতিবাদের জায়গা যখন করে দেওয়া হচ্ছে, তার মানে রাজ্য সরকার যেটা ভুল করছে, যেটা করছে সেটা ভুল, সেই জন্যই তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করতে দেওয়া হচ্ছে। তার মানে রাজ্য সরকার যেহেতু ধর্মীয় ব্যাপার রয়েছে, সেখানে অন্যায় হলেও তাদেরকে চোখ বুজে থাকতে হবে, এই সমস্ত কিছু এখানে আইন কানুনের ঊর্ধ্বে। এই ব্যাপারটাকে কি মেনে নিতে হবে? প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ করতে শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এগুলো নিয়ে তীব্র চর্চা হচ্ছে। আর এদিকে যখন এইসব হচ্ছে, তখন তৃণমূল কংগ্রেস মানে একদম ধোয়া তুলসী পাতা, এই জায়গাটা যেন এস্টাবলিশ করতে সকলে উঠে পড়ে বসে লেগেছে। কেননা এই তৃণমূল কংগ্রেসের যে এত অ্যাকাউন্ট ছিল, এরা বলতো মাটি মানুষের সরকার চলছে, মাটি মানুষের দল, এরা নাকি খুব গরিব। তো এরা ক্ষমতা থেকে না গেলে এদের বিরুদ্ধে এদের দলের লোকেরা অভিযোগ না করলে জানা যেত না যে কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেসের কাছে অফিসিয়ালি আছে, আনঅফিসিয়ালি কত টাকা আছে কেউ জানে না। তো সেই জায়গায় যখন দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির তদন্তের জন্য অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখে দেওয়া হচ্ছে। আর সেইটা নিয়ে যখন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হচ্ছে, তখন আলটিমেটলি স্বস্তি দেওয়া হচ্ছে যে না সে তো বটেই, এদেরকে তো খরচ টরচ করতে দিতে হবে। আরে ভাই, যেখানে দুর্নীতি হয়েছে বলা হচ্ছে, তাহলে বলো যে দুর্নীতির তদন্ত কি করছো, সেই রিপোর্ট আমাকে 7 দিনের মধ্যে দাও, কি যা কিছু হচ্ছে আমার 1 মাসের মধ্যে ফয়সালা করো। না, ওসব কোনো ব্যাপার না, আপাতত ওদেরকে খরচ টরচ করতে দেওয়া হোক। এবং সেটার জন্য মহামান্য কলকাতা হাইকোর্ট একজন প্রাক্তন বিচারপতিকে ঠিক করে দিয়েছেন, তার বিচার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া হয়েছে, তিনি যেটা মনে করবেন সেটার উপর পুরো ব্যাপারটাকে ছেড়ে দেওয়া হয়েছে। আরে ভাই, যদি সত্যিই এখানে দুর্নীতি হয়ে থাকে এবং সেই টাকাটাকে সাইফন করে নেয়, এমনিতেই তো অভিষেক ব্যানার্জি পালিয়ে গেছে 20খানা শোটকেস নিয়ে, কী নিয়ে গেছে সেই জানে। তারপরেও এই জায়গাটাকে কেন খুলে দেওয়া হবে? কেন এই তদন্তে গতি আনা হবে না? আর তদন্তকারীদের উপরেও তো প্রশ্ন আসছে, তদন্ত খেলা কতদিন চলবে? তোমরা এরকম কংক্রিট এভিডেন্স কেন নামিয়ে দিতে পারছো না যে এইখানে এইগুলো গণ্ডগোল হয়েছে? যাই হোক, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু বিচার ব্যবস্থা, মাননীয় বিচার ব্যবস্থা যে জায়গাটা দেখছে, সেখান থেকেও তো প্রশ্ন আসছে যে মমতা ব্যানার্জি ছুটে গেছে, তার হয়ে কপিল সিব্বাল, মেনকা গোস্বামী এরা গিয়ে যখনই বলছে যে এই এত গরিব দল, কিন্তু তাদের ওই 200 জন কর্মীকে মাইনে দিতেই 51 লক্ষ টাকা খরচ হয়, 25,000 30,000 টাকা 1 লাখ টাকা করে সব মাইনে পায়। একটা গরিব দলে এত টাকা মাইনে? আর সেইটা দেখে একদম সমস্ত কিছু রাস্তা খুলে দেওয়া হচ্ছে। আর সেটা যখনই হয়ে গেছে, পিসির বাড়ির আবদার নিয়ে বাকি অ্যাকাউন্টগুলো তাহলে আমাদের খুলে দেওয়া হোক। আরও 4টে অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য এখন ছুটে গেছে তৃণমূল কংগ্রেস। আর যাবে নাই কেন? মহামান্য কোর্টের সামনে গিয়ে একটু ঝুলোঝুলি করলেই যদি তাদের জন্য সমস্ত ব্যবস্থা হয়ে যায়, তাহলে সেটা তো তৃণমূল কংগ্রেস এই সুবিধাটা নেবেই।
আর মুশকিলের ব্যাপার হচ্ছে এইগুলো দেখে যখন চারিদিকে ব্যাপার চলছে, তখন আলটিমেটলি একটা জায়গায় ফুটে উঠছে যে ক্ষমতা থেকে গেছে তৃণমূল, ক্ষমতা থেকে গেছে মমতা অভিষেক, কিন্তু সেটা খুব বেশি দিনের জন্য নয়। আর ক্ষমতা থেকে গেলেও আলটিমেটলি পুরো সিস্টেমটা এদের কবজায় রয়েছে। এরা যেমন চায়, যেভাবে চায়, যেখানে চায়, সেই জিনিসটাই এস্টাবলিশ হয়। আর সেই জন্য এত ঢাকঢোল পিটিয়ে ভালো তৃণমূল খুঁজে বালিশ তৃণমূল, চটি তৃণমূল, মৃত তৃণমূল, হৃত তৃণমূল করে কী লাভটা হলো? এই যে মমতার উপর কাদাছোড়া হয়েছে, যদিও মমতা নিজেই করেছে বলে লোকে বলছে, সেইটা নিয়ে কুণাল, সোমনদেব এরা তো বিপ্লব বিদ্রোহ করছে, ঠিক আছে, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেখানে ঋতব্রত শিবিরের 3 জন চলে গেছে, কেন যাবে না? কেননা তারা তো দেখছে আলটিমেটলি যা কিছু করছে সেখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসেরই জয় জয়কার হচ্ছে। এবং এই যদি চলতে থাকে আগামী দিনে পুরো সিস্টেমটাকে গাপ করে গিলে ফেলতে এদের বেশিক্ষণ সময় লাগবে না। আর সেই জন্য ওই মমতাকে ছেড়ে আসা ভুল হয়েছে, গুটি গুটি পায়ে আবার ওখানে ব্যাক করে চলে যায়, সেই জায়গাটা তৈরি হচ্ছে। তাহলে আলটিমেট ছবিটা কি দাঁড়াচ্ছে? মমতা অভিষেক ক্ষমতা থেকে গেছে, চারিদিকে শুধু মামলা মোকদ্দমাই হচ্ছে, আর তার আলটিমেট রেজাল্ট কী হচ্ছে? সুপ্রিম কোর্টে গেলে যেটা অভিষেক ব্যানার্জি, যেটা মমতা ব্যানার্জি, যেটা তৃণমূল কংগ্রেসের দরকার, সেই জায়গাটা তারা বার করে নিয়ে চলে আসতে পারছেন। আর আলটিমেটলি যারা এতদিন ধরে বিরোধিতা করেছিল তখনও কাঁচকলা আটকাতে পারেনি, আর এখনও কাঁচকলা আটকাতে পারছে না। তাহলে প্রশ্নটা উঠছে, আটকাতে পারছে না, না আটকাতে চাইছে না? অনেকে তো এটাও বলতে চাইছে এই যে বিলটির সব পাস হওয়া আটকে আছে, সেসব যদি আটকে না থাকে, সেটার জন্যই ব্যবস্থাটা করে দেওয়া হলো যাতে অভিষেক বাইরে চলে যায় আর তারপর বিলগুলো পাস হয়ে যায়। সত্যিই হয়তো বিলগুলো পাস হয়ে যাবে, কিন্তু তারপর আলটিমেট সিস্টেমটা কিন্তু ধপাস হয়ে যাবে, সেই ইঙ্গিতটা স্পষ্ট হয়ে গেল। কি বলবেন এসব নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।